স্বাস্থ্য সংবাদ পডকাস্টে আপনারা দেখছেন বহু প্রসিদ্ধ মেডিকেল প্র্যাকটিশনারদের সাথে সাক্ষাৎকার। থাকছে ডায়াবেটিস, কিডনির সমস্যা, ক্যান্সার এবং ছোট বড় নানা শারীরিক সমস্যার প্রতিকারের আলোচনা। নমস্কার, স্বাস্থ্য সংবাদ পডকাস্টের আজকের পর্বে আপনাদের স্বাগত। আমাদের প্রত্যেকটি পর্বেই আমরা কোনো একটি শারীরিক সমস্যা, তার কারণ, উপসর্গ, প্রতিকার এগুলি নিয়ে আলোচনা করে থাকি। কিন্তু আমাদের এই শরীরের ভেতরে আমাদের রয়েছে একটি মন। সেই মনেরও কিন্তু স্বাস্থ্য খারাপ হয়, যাকে আমরা প্রাথমিক ক্ষেত্রে হয়তো বুঝতে পারি না, কারণ তার বাইরে থেকে কোনো উপসর্গ সেভাবে হয়তো সবসময় পাওয়া যায় না। ফলে তাকে আমরা গুরুত্বও দিই না, কিন্তু পরবর্তীকালে এই সমস্যাগুলি কিন্তু বেশ গুরুতর আকার ধারণ করে। তাই আজকে আমরা আলোচনা করব এই মানসিক স্বাস্থ্যের অবনতি, তার কারণ, তার উপসর্গ এবং কিভাবে একজন মানুষকে আধুনিক বিজ্ঞান, আধুনিক চিকিৎসা পদ্ধতির সাহায্যে এই মানসিক জট থেকে মুক্ত করে আলোয় ফিরিয়ে আনা যায়। আর এই বিষয়ে কথা বলতে আজকে আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সাইকোলজিস্ট শ্রাবন্তী মিত্র। ম্যাম, আপনাকে আমার এই পডকাস্টে স্বাগত। তাহলে ম্যাম, প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই মানসিক স্বাস্থ্য বলতে আমরা ঠিক কী বুঝি? কারণ শারীরিক স্বাস্থ্য বা শারীরিক সমস্যায় আমরা বাইরে থেকে কিছু উপসর্গ দেখতে পাই, কিন্তু মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা ঠিক বুঝতে পারি না যে আমার পাশের মানুষটা সে ঠিক কতটা কষ্টে আছে। এই প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে মানসিক স্বাস্থ্য বলতে কি বুঝবো। প্রথমেই ধন্যবাদ জানাই স্বাস্থ্য সংবাদে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আহ স্বাস্থ্যের সংবাদ নিয়ে যখন আমরা আজকে কথা বলছি, সেই জায়গায় মনের সংবাদ নিয়েও খানিকটা কথা বলা দরকার। তাই প্রথমে বলি যে মন নিয়ে আমাদের সারা জীবনের কৌতূহল। কারণ আমরা যা দেখতে পাই আর যা দেখতে পাই না, তার মধ্যেকার যে ফারাকটা, সেটাই আমাদের সব থেকে বেশি করে বিড়ম্বনা দেয়। আমাদের মনে হয় যে যেটা আমরা দেখতে পাচ্ছি না, মানে মনটা যখন আমরা দেখতে পাচ্ছি না, মনের পজিশনটা আমরা বুঝতে পারছি না, শরীরের কোন অংশে মন থাকে আমরা যেহেতু জানি না, সেই জন্য মনের ব্যাপারে আমাদের বরাবরেরই কৌতূহল। আর আমরা জানি যে শারীরিক যে কোনো একটা সমস্যা বা যে কোনো একটা যন্ত্রণা, তাকে উপশম করবার জন্য বিভিন্ন উপায় অলরেডি রয়েছে, একদম। যেগুলো প্রথম থেকেই আমাদেরকে জানিয়ে দেয়া হয়। ডাক্তারবাবুর সাথে কথা বলে সেটার একটা নিরাময়ের উপায় বলে দেওয়া হয়, সেটার কিছু ওষুধ আছে এবং সেটা সবার মধ্যে আলোচিত। এবং যেটা আলোচিত সেটার বিষয়ে কিন্তু আমাদের কৌতূহল বরাবরেরই কম। এবং যেটা কম আলোচিত, যেটাতে আমাদের আরো বেশি করে আলোচনা করা দরকার, সেটাতেই আমাদের কৌতূহল বরাবরের বেশি। সেই জায়গা থেকে বলতে গেলে মন নিয়ে এত বছরের রিসার্চে বা এত বছরের এই মানসিক স্বাস্থ্যের জায়গা থেকে রিসার্চে আমরা বিভিন্ন রকমের সেখান থেকে ফাইন্ডিংস পাই, বিভিন্ন রকমের এভিডেন্সেস পাই। এবার মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে গেলে সবার আগে আমাদের কিন্তু শারীরিক স্বাস্থ্য নিয়েও কথা বলতে হবে। তার কারণ শরীর আর মন একে অপরের সঙ্গে পরিপূরকভাবে জড়িত, সেটা আমরাও জানি। আর মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা বা ডেফিনেশনে অলরেডি এটা বলা হয় যে আমি যদি আমার ফিজিক্যাল হেলথ স্টেটটাকে একটা স্বাভাবিক স্তরে রাখতে পারি, তাহলেই কিন্তু আমার মানসিক স্টেটটাও একই রকম ভাবে ব্যালেন্স থাকবে। এবার মানসিক স্টেট বা মানসিক স্বাস্থ্যের জায়গা থেকে শুধুমাত্র আমার মন ভালো আছে মানেই আমি খুব ভালো আছি, ব্যাপারটা তো এরকম নয়। তার সঙ্গে সঙ্গে আমার ইমোশনাল জায়গাটা বা আবেগ বা অনুভূতির জায়গাটা এবং আমার সোশ্যাল বা সামাজিক জায়গাটাও কতটা ভালো আছে বা খারাপ আছে, এটাও কিন্তু এর সঙ্গে জড়িত। মানে একজন মানুষের মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য তার সাইকোলজিক্যাল, তার ইমোশনাল, তার সোশ্যাল এবং তার ফিজিক্যাল এবং অন্যান্য আরো যা যা ছোট ছোট দিক রয়েছে, সেগুলো সবটা মিলিয়েই যে মানসিক জায়গাটা তৈরি হচ্ছে, তার উপরেই কিন্তু তার স্বাস্থ্যের আহ ভালো থাকা বা স্বাস্থ্যের যে সূচনা সেটা তৈরি হচ্ছে। এবার মানসিক স্বাস্থ্য যখন একটা লেভেল ক্রস করে যাচ্ছে, মানসিক স্বাস্থ্যের এই স্থিতিটা বা স্টেবিলিটিটা যখন একটা লেভেল ক্রস করে যাচ্ছে, যে জায়গায় আমাদের দৈনন্দিন জীবনে বেশ কিছু অস্বাভাবিকতা দেখা যাচ্ছে, বেশ কিছু কাজকর্মের সমস্যা দেখা যাচ্ছে, তখনই কিন্তু সেটা একটা অসুস্থতার জায়গায় আমরা বলতে পারি, তার আগে নয়।
তার আগে পুরোটাই ট্রেটস বা লক্ষণের জায়গায় এটা সীমাবদ্ধ থাকে। হুম হুম, হুম। আচ্ছা, মানে আপনি যেটা বলছেন যে তার মানে মানসিক স্বাস্থ্য আর আমাদের হুম, শারীরিক স্বাস্থ্য অনেকটাই তো, মানে এটা তো খুব স্বাভাবিক, দুটো একে অপরের সঙ্গে সংযুক্ত। কানেক্টেড কানেক্টেড হ্যাঁ, ভীষণ খুব রকম। স্বাভাবিক। হুম আচ্ছা, আর একটা কথায় আসি, সেটা হচ্ছে আমরা যখন বলি মন খারাপ, হুম হুম মন খারাপ এই কথাটা বললে সবসময় হয়তো অন্য কেউ বললেও আমরা বিশেষ হুম গুরুত্ব দিই না, বা আমরা বললেও আমাদের পাশের লোক হুম গুরুত্ব হুম দেয় না। মন খারাপ, হুম মন খারাপ কি হুম আছে? এই মন খারাপ বিষয়টিকে আপনি কিভাবে ডিফাইন করবেন? দেখুন, মন খারাপ বিষয়কে ডিফাইন করতে গেলেই কিন্তু সেটার মধ্যে একটা অনেক তাত্ত্বিক কথাবার্তা চলে আসবে। এবার মন খারাপ তো আমারও হয়, আপনারও হয়, আশেপাশের প্রত্যেকটা মানুষের হয় আমাদের। একদমই। আহ এবার মন খারাপকে আমি কিভাবে ডিফাইন করছি, মন খারাপের কতটা লেভেলকে আমি কিভাবে তার একটা নাম দিচ্ছি, তাকে একটা রোগ বলছি, বা মন খারাপটা নিয়ে আমি কি করছি, সেটার উপরই কিন্তু মন খারাপের এই পুরো ব্যাপারটা নির্ভর করে হুম থাকে। এবার যে কোনো মানুষের মন খারাপটা হওয়াটা যেমন ভাবে স্বাভাবিক, তেমন ভাবে মন খারাপের এই জায়গাটাকে আহ, আমি যত ন্যাচারালি নেব প্রতিদিনের জীবনযাপনের সঙ্গে, এবং মন খারাপটাকে যত আমি আহ, মানে প্রতিদিনের সঙ্গে অ্যাডাপ্ট করতে করতে যাব, মন খারাপটা কিন্তু নিয়ে তত বেশি করে আমি বাঁচতে পারবো। মন খারাপটা যেন আমার আহ, খারাপ থাকার একটা বিরাট কারণ না হয়ে যায়। যদি সেটা হয়ে যায়, তখন কিন্তু সেটার একটা সমস্যার জায়গা তৈরি হবে। হ্যাঁ, আর মন খারাপের মধ্যে কি মানে মানসিক সমস্যার অনেকগুলোই মানে বীজ গাঁথা থাকে। মানে মন খারাপ ধরুন কারোর এমনি মন খারাপ একটু সাধারণ হুম হুম হলো, হুম দু হুম মিনিটের মধ্যে আবার সেই মন হুম ভালোও হুম হয়ে হুম গেল। হুম কিন্তু এই মন খারাপ যখন অনেক দিন ধরে চলছে, হুম চলতেই থাকছে, হুম তখন তো তাকে তো একটা আলাদা নাম হুম দেওয়াই হচ্ছে, মানে মনোরোগ বিশেষজ্ঞের কাছে আর কি। হুম তিনি তো একটু বিশেষ নাম নিশ্চয়ই দিয়ে থাকবেন তাকে। হুম। এবার দেখুন, মন খারাপের জায়গায় তো শুধু মন খারাপ থাকে না, তার সঙ্গে আরো বেশ কিছু কিছু ট্রেটস বা লক্ষণও এর সঙ্গে জড়িত থাকে। একদমই। মন খারাপ, আমি একটা কনসিকুয়েন্স বা ফলাফলের কথা বলছি, যে অনেক কিছুর সম্মিলিত কারণে আমার মনটা খারাপ হয়েছে। এবার এই মন খারাপটা কেন হচ্ছে, সেটা যদি কখনো ভেবেচিন্তে দেখা যায়, বা সেটার পেছনের ফ্যাক্টরস গুলো যদি দেখা যায়, তাহলে দেখা যাবে সেখানে বিভিন্ন রকম কারণ আছে। মানে আমার চাকরির জায়গায় কোনো সমস্যা হচ্ছে, সেখান থেকে আমার মন খারাপ হতে পারে। আমার পারিবারিক জায়গা থেকে অশান্তি কলহ ইত্যাদি বিবাদ হচ্ছে, সেখান থেকে আমার মন খারাপ হতে পারে। আমার কোনো রকম পাস্ট ইস্যু রয়েছে, কোনো পাস্ট ট্রমা, কোনো ঘটনা যেটার হুম কারণে আমার হুম মন খারাপ হতে পারে। এবং আমার কাউকে হারানোর বেদনা সেখানে থাকতে পারে। দীর্ঘদিনের প্রেমের একটা সম্পর্কে সেখানে একটা ব্রেকআপ বা হুম ছেড়ে চলে যাওয়ার ইত্যাদির জায়গা থাকতে হুম পারে। হুম হুম এরকম বহু কারণ থাকতে পারে। এবার মন খারাপের জায়গাটাকে আমি তখনই কিন্তু ডিপ্রেশন বলবো, এবং বলা যেতে পারে ক্লিনিক্যাল ডিপ্রেশন আমি তখনই বলবো, যখন সেই মন খারাপটার সঙ্গে আরো অনেকগুলো না পারা জড়িয়ে থাকে। হুম তার মধ্যে প্রথমেই থাকে হচ্ছে যে মন খারাপটা আমার সারা দিনের মধ্যে কতটা সময় জুড়ে রয়েছে। আমি কি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই মনে করছি যে আমার আর উঠতে ভালো লাগছে না, আমি উঠে কি করব, আবার তো সেই একটা দিন আমাকে ফেস করতে হবে, আমি এই দিনটাকে টেনে নিয়ে যাব কি করে। আমার কাছে বেশ কয়েকজন মানুষ এসে বলেছেন যে আবার এই যে একটা নতুন দিন এলো, এই নতুন দিনটাকে নিয়ে আমি কি করবো আমি বুঝতে পারছি না। মানে ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে ব্রাশ করতে যাওয়াটাই হচ্ছে একটা বিরাট স্ট্রাগল। এই জায়গায় যদি ব্যাপারটা চলে আসে, তখন কিন্তু এটা ক্লিনিক্যাল। ক্লিনিক্যাল হয়ে গেছে তখন। এবং শুধুমাত্র সেটা নয়, তার সঙ্গে তার খাওয়ার অভ্যেসের জায়গায় যদি কোনো পরিবর্তন হয়, খেতে একেবারেই ইচ্ছে করছে না, বা কারোর কারোর ক্ষেত্রে হয় যে ওভার ইটিং, ভীষণ খেতে ইচ্ছে করছে, ঘুমের জায়গা ভীষণ রকম ডিস্টার্বড। মানে আমি আহ এরকমও দেখেছি যে কেউ কেউ ভীষণ ঘুমোচ্ছেন, বা কেউ কেউ একেবারেই ঘুমোচ্ছে না, মাঝে মধ্যেই তার ঘুম ভেঙে যাচ্ছে। এবং নিজের প্রতি একটা চূড়ান্ত ব্যর্থতার অনুভূতি, যে আমি মনে করছি আমার দ্বারা আর কিছু হলো না, জগৎ একদিকে চলে যাচ্ছে, জগতের সমস্ত কিছু ভালো হচ্ছে, এবং আমি হচ্ছি এই পৃথিবীর সব থেকে বড় ব্যর্থ একজন মানুষ, আমার দ্বারা আর কিছু হচ্ছে না। এবং কনস্ট্যান্ট নিজেকে একটা গিল্ট ফিলিং এ
ভোগানো, যে এবং আশপাশ থেকে তো কিছু না কিছু কথা আমাদের আসেই, সামাজিক এবং পারিবারিক জায়গা থেকে, যে তার প্রত্যেকটা কথা, যে যে কথাগুলো আসছে, অন্য সময় হয়তো সেটা আমি চাইলে ইগনোর করতে পারতাম, কিন্তু এই সময় আমি আর কোনো কথাকে ইগনোর করতে পারছি না। আমার এই প্রত্যেকটা পয়েন্টকে ভীষণ ভ্যালিড বলে মনে হচ্ছে এবং সেটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে, সেটা আমি অ্যাকসেপ্ট না করে এগোতে পারছি না। এবং ওভারঅল পৃথিবীর কাছে যখন আমার আর কোনো ভ্যালু বা মূল্য থাকছে না, তখনই কিন্তু এই ডিপ্রেশনের সিমটম বেশি করে দেখা দেয়। এবং তার সঙ্গে শারীরিক ভাবেও একটা ল্যাথার্জি ভীষণ রকম থাকে, সেক্সুয়াল এনার্জি অনেক রকম ভাবে পড়ে যায়। এবং এই পুরো বিষয়টা যখন 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে কন্টিনিউয়াসলি একজনকেও ফেস করতে থাকে, তখনই কিন্তু আমরা সেটাকে ক্লিনিক্যাল ডিপ্রেশন হিসেবে ডায়াগনোজ করতে পারি, বা একজন মনোরোগ বিশেষজ্ঞ সেই জায়গা থেকে ডায়াগনোজ করতে পারেন এবং ওষুধ দিতে পারেন, বা একজন মনোবিদের কাছে থেরাপিতে আসতে পারেন। আচ্ছা, তার মানে পারসিস্টেন্স, মন খারাপ যদি হয়ে থাকে একদম, তখন একদম। সেটাকে আমরা ধরতে পারি যে এটা ক্লিনিক্যাল ডিপ্রেশন। হুম। নইলে এমনি মন খারাপ যেটা, সেটা নিয়ে এতটা কিছু চিন্তা করার নেই, মানে একটু মন খারাপ হলো। না, চিন্তা করলেই কিন্তু তখন আবার সেখানে আরো নানান রকম ব্যাপার চলে আসবে। ফলে হ্যাঁ, মন না খারাপটাকে মানে আহ, আমি বলছি অনেকের আছে না, একটু মেঘলা করলো, একটু বৃষ্টি পড়লো, এটা তো মনটা একটু ভালো, উদাস হয়ে গেল। এটাও তো ভালো, কারণ আমরা যদি সমস্ত ব্যাপারে চূড়ান্ত হ্যাপি থাকি, সেটাও কিন্তু খুব মানে সেটা যে খুব ভালো লক্ষণ সেরকম ব্যাপারটা নয়। আচ্ছা, আমাদের ভালো খারাপ দুটোকেই সমানভাবে রাখাটাই ভালো আমার মনে হয়। এক্সট্রিমিটিসে আর কি না হুম, যাওয়াটাই ভালো। একদম। আচ্ছা, এবার যেটা জানতে চাইবো ম্যাম, যে এটা তো আমরা একটা ডিপ্রেশন নিয়ে আপনার কাছ থেকে জানলাম যে মন খারাপটা কোন পর্যায়ে গেলে আমরা হুম তাকে হুম হুম। ক্লিনিক্যাল ডিপ্রেশন ভাবছি। এছাড়া আর মানসিক সমস্যা সংক্রান্ত মানে কারণগুলো বলুন বা এর বিভাজন বলুন, আর কি কি হয়, মানে আর কি কি ধরনের মানসিক সমস্যা দেখতে পাওয়া যায়? আচ্ছা, মানসিক সমস্যার জায়গা থেকে যদি আপনি বলেন স্পেসিফিক্যালি, তাহলে আমরা মানসিক সমস্যা বা মানসিক রোগ, এটাকে মেনলি দুটো এবং বলতে পারি তিনটে ব্রড স্পেকট্রামে আমরা এটাকে ভাগ করি। একটা হচ্ছে যে যে সমস্যাগুলো সাইকোটিক ফিচার্স এর মধ্যে থাকে, হুম। আরেকটা হচ্ছে যেগুলোকে আমরা বলি নিউরোসিস, এবং আর একটা হচ্ছে যেখানে এই দুটোর কোনোটাই নয়, পার্সোনালিটি ডিসঅর্ডার। আচ্ছা। এই তিনটে ব্রড স্পেকট্রামে জেনারেলি যে কোনো মানসিক রোগের বিভাজন হয়। এবার সাইকোসিস বা সাইকোটিক গোত্রের মধ্যে যে যে রোগগুলো পড়ে, সেখানে দেখা যায় যে একটা মানুষের মানসিক যে অবস্থা, সেই অবস্থা সম্পর্কে তার কোনো রকম অ্যাওয়ারনেস নেই। আচ্ছা। মানে সে জানেই না যে তার একটা সমস্যা হয়েছে, সে তার নিজের জগতে বসবাস করছে, যেটাকে আমরা বলি ইনসাইট। মানে তার স্থান কাল পাত্রের সম্পর্কে জ্ঞান নেই, এবং আশপাশের পরিবেশের সঙ্গে সে কতখানি বিলং করছে সেইটার একটা ডিসওরিয়েন্টেশন হয়ে যাবে প্রাইমারি। সেখানেই কিন্তু সাইকোসিস দেখা যায়, যে যে সেই জায়গা থেকেই একজন মানুষ বলেন যে না, আমার তো কিছু হয়নি, আমি কেন যাব, আমার তো দেখানোর কোনো দরকার নেই। নিউরোসিস হচ্ছে সেই জায়গা যেখানে একজন মানুষ বুঝতে পারে তার কিছু সমস্যা হচ্ছে, যার জন্য একটা ইন্টারভেনশন দরকার, ক্লিনিক্যাল ইন্টারভেনশন দরকার কিছু কিছু ক্ষেত্রে, এবং তিনি সে জায়গায় যান কথা বলতে। আহ আর পার্সোনালিটি ডিসঅর্ডারের বিষয়টা আমি পরে আসছি। আচ্ছা। আচ্ছা ম্যাম, মানসিক সমস্যা নিয়ে মানুষের মধ্যে অনেক মিসকনসেপশন থাকে। অনেকে অনেক কিছু মানে, কারোর যদি কোনো মানসিক সমস্যা হয়ে থাকে বা পাশের লোকটা যদি মানসিক সমস্যা আক্রান্ত হয়, হুম। বাড়ির লোক, বাইরের লোক নানা রকম মতামত দেন। তার কারণ, তার মানে নানান দিক নিয়ে আপনি এটার ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, কারণ মানসিক স্বাস্থ্য বা মানসিক রোগ নিয়ে আমাদের মধ্যে যেরকম ভাবে আজকে কিছুটা হলেও অ্যাওয়ারনেস বেড়েছে বা সচেতনতা বেড়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এত বছর ধরে যে যে ধারণা আমরা এটা সম্পর্কে বহন করে চলেছি, সেই ধারণারও একটা ব্যাগেজ রয়েছে। আহ কারণ প্রথম থেকে তো এই বিষয়টাকে নিয়ে সেইভাবে ফরমাল আলোচনা কোনোদিনই হয়নি, এবং বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত, বিভিন্ন রকমের ধারণা এবং বিভিন্ন স্ট্রিম লাইন অফ ট্রিটমেন্ট, যদি আমি সেগুলোকে ট্রিটমেন্ট বলবো, সেই রকম ভাবে এটা এগোতে এগোতে গেছে। আহ এখনো বহু ক্ষেত্রে দেখা যায় যে এই
মানসিক স্বাস্থ্যের চিকিৎসা করাতে গেলে ওঝার কাছে যাওয়া হয়, তাবিজ কবজ ইত্যাদি পড়ানো হয়। বিভিন্ন রকমের অন্যান্য অল্টারনেটিভ সাধনা ইত্যাদির মধ্যে গিয়ে এই ধরনের চিকিৎসা করানো হয় না। এবার মূল ধারণা বলতে গেলে আমরা যে জায়গাগুলোকে মনে করি যে একটা স্পেসিফিক সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের মানুষের মধ্যেই এই মানসিক স্বাস্থ্যের সমস্যা হতে পারে বা মানসিক রোগ হতে পারে। একমাত্র হয়তো যারা ভীষণ গ্রাম থেকে বিলং করে না, একদম গরিব মানুষ, তাদেরই কিছু কিছু সমস্যার কারণে এই ধরনের রোগ হতে পারে, এটা একেবারেই ভুল। উচ্চবিত্ত মানুষের মধ্যেও যেরকম এই ধরনের সমস্যা দেখা যায়, মধ্যবিত্ত মানুষের মধ্যে এই ধরনের সমস্যা দেখা যায়, নিম্নবিত্ত বা গরিব লোকেদের মধ্যে এই একই ধরনের সমস্যা কিন্তু সমানভাবে দেখা যায়। এবং সেটা কিন্তু আহ যে কোনো রকমেরই এটা রোগ হতে পারে সেখানে। প্লাস যে জায়গাটা সেটা হচ্ছে যে আমরা যে অনেক সময় মনে করি যে বংশগত বা জিনগত কারণেই একমাত্র এই মানসিক রোগ দেখা যায়, এটা কিন্তু ভুল। আমরা অনেক সময় কোনো একটা ফ্যামিলিতে কোনো একজন ব্যক্তির যদি কোনো একটা সমস্যা বা রোগ যাই বলুন না কেন, ডিসঅর্ডার কিছু একটা যদি আমরা ট্রেড দেখতে পাই, আমরা বলি না আমাদের বংশে তো এরকম কেউ ছিল না, তোমার বাড়িতে ছিল, তোমার বাড়িতে ছিল, আহ আমাদের তো কেউ ছিল না। এই যে আমাদের তো কেউ ছিল না, এটা যেরকম ভাবে আমি আমার ধারণা থেকে বলছি, ঠিক সেরকম ভাবে আমাদের কেউ ছিল না বলে ভবিষ্যতে কারোর মধ্যে কোনো সমস্যা আসবে না এটাও কিন্তু বলা যায় না। কারণ কোনো পার্টিকুলার একটা কারণেই কিন্তু এই ধরনের সমস্যা বা রোগ দেখা যায় না। মাল্টিপল সোর্স অফ ফ্যাক্টরস রয়েছে, মাল্টিপল কারণেই একজন মানুষের মধ্যে এই সমস্যা দেখা যায়। ফলে আমি বলতে পারি না যে আমাদের বংশে কারো ছিল না বলে এই পরবর্তী জেনারেশনে কারোর হবে না। আহ আরো একটা ব্যাপার সেটা হচ্ছে যে আহ এই যে আমরা মনে করি যে এই ধরনের ট্রিটমেন্ট নেওয়া, আজও বহু মানুষই মনে করেন যে যেখানে বহু মানুষ খেতে পাচ্ছেন না, বহু মানুষের দুঃখ দুর্দশা, সেখানে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা করা হচ্ছে এক ধরনের বিলাসিতা। তো এই বিলাসিতার জায়গাটা যদিও কিছুটা এখন সেই জায়গা থেকে, সেই গণ্ডি থেকে মানুষ বেরিয়ে আসতে পেরেছে, ট্রিটমেন্টের আওতায় যাচ্ছে, তাও মানুষের মধ্যে একটা ধারণা কিন্তু এখনো অব্দি থেকে গেছে। তো সেই জায়গাটাকে আমি একটু অ্যাড্রেস করতে চাই যে একটা মানুষের জীবনযাপন যখন ব্যাহত হচ্ছে, তার প্রতিদিনের রুটি রুজি বা প্রতিদিনের কাজকর্মের জায়গা যতটা বেটার হতে পারতো, সেই বেটার হওয়ার জায়গায় যখন তার কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকের দুনিয়ায় এটা আর বিলাসিতার ব্যাপার নেই। এটা কিন্তু প্রত্যেকটা মানুষকে সমানভাবেই এফেক্ট করছে, সমানভাবেই তার একটা কনসিকুয়েন্সও দেখা যাচ্ছে। ফলে আমাকে যে সব সময় অনেকটা টাকা খরচা করে এই ধরনের ট্রিটমেন্ট নিতে হবে এরকম তো ব্যাপারটা না। প্রত্যেকটা সরকারি হসপিটালেই এখন কিন্তু সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে সাইকিয়াট্রিস্টও রয়েছেন, সাইকোলজিস্টও রয়েছেন। এবং প্রাইভেটে দেখানো মানেই যে সেটা একটা ভীষণ খরচা সাপেক্ষ সেরকম ব্যাপারও নয়। অনেক শর্ট টার্ম অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট এখন বেরিয়েছে, এবং মধ্যবিত্তের অ্যাভেলেবিলিটির জায়গাতেও এটা এখন এসে গেছে। ফলে আমরা যদি চেষ্টা করি যে আমরা যাব, দেখাবো, কথা বলবো, তাহলে কিন্তু তার হাজারটা উপায় এখন মানুষের সামনেই আছে। আর ভুল ধারণার জায়গায় বা ভ্রান্ত ধারণার জায়গায় আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে মানসিক রোগের চিকিৎসা একবার শুরু করলে কোনোদিন এটা বন্ধ হয় না, বা ওষুধ শুরু করলে কোনোদিন বন্ধ হয় না, বা থেরাপি মানে তো বা কাউন্সেলিং মানে তো শুধু কথা বলা, এই যে ব্যাপারটা। আহ, প্রথমত বলি যে এখন চিকিৎসা বিজ্ঞানের জায়গায় অনেকটাই চেঞ্জেস এসেছে, অনেক কিছুই পাল্টে গেছে। সেখানে একেবারেই এরকম ব্যাপার নয় যে আমাকে সারা জীবন ধরে ওষুধ খেতে হবে। ডিপেন্ড করে যে কতখানি ইন্টেন্স বা কতটা সিভিয়ার, কতখানি তার মাত্রাটা বেশি সমস্যার, সেই অনুযায়ী কিন্তু ওষুধ খাওয়া বা না খাওয়ার জায়গাটা নির্ভর করে। এবং এখন এত ভালো ওষুধ বেরিয়ে গেছে যেখানে একজন মানুষ ওষুধও খেতে পারেন, প্রতিদিনের কাজও করতে পারেন, নর্মাল ডেলি লাইফের যা যা তার লাইফস্টাইল সেগুলো তিনি মেনটেন করতে পারেন। এবং যদি বলি কাউন্সেলিং বা থেরাপির কথা, সেই জায়গায় বলতে গেলে আহ আমরা যেটা ভাবি না অনেক সময় যে কাউন্সেলিং বা থেরাপি তো জাস্ট কথাই বলা, এটা আমার বন্ধুও বলতে পারে। আমার
কোনো এক টিচার, তার সঙ্গে আমি তো 10 মিনিট কথা বললেই অনেকটা রিলিফ ফিল করি। নিশ্চয়ই একদম। রিলিফ আমি ফিল করতেই পারি। আমার বন্ধু আমার সাথে খুব ভালো কথা বলতে পারে, আমরা মিট করে কোথাও একটা বসে খুব ভালো কথাবার্তা বলতে পারি, কিন্তু সেখানে কথা বলা আর একজন থেরাপিস্ট বা একজন কাউন্সিলরের কাছে গিয়ে কথা বলার মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে যে আমি একজন থেরাপিস্টকে নির্দ্বিধায় কোনো রকম জড়তা ছাড়া আমার মনের যা যা জায়গাগুলো এতদিন ধরে আমাকে ভাবাচ্ছিল বা ভোগাচ্ছিল সেটা আমি গিয়ে বলতে পারছি। কিন্তু যেখানে একজন পূর্ব পরিচিত মানুষ অলরেডি থেকে যাচ্ছেন, সে আমার বন্ধু হতে পারে, আমার টিচার হতে পারে, অন্য কেউ হতে পারে, আমার হাজব্যান্ড ওয়াইফ যে কেউ হতে পারে, সেই জায়গায় কিন্তু একটা ব্যারিয়ার অবশ্যই কাজ করে। আমি কিন্তু তাকে নির্দ্বিধায় সমস্ত কথা বলতে পারছি না। হ্যাঁ, একদমই। আমার একদমই মনে তাই। পড়ে যাচ্ছে যে তার সাথে কিন্তু আমার একটা সম্পর্ক আছে, হুম। যে কোনো ভাবেই সে কিন্তু আমাকে জাজমেন্ট করতে পারে। এবং একজন থেরাপিস্ট বা একজন কাউন্সিলরের প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে তাকে জাজমেন্ট না করা, নন হুম। জাজমেন্টাল ওয়েতে তার সঙ্গে কথা বলা, এবং তিনি যেমন মানুষটা তাকে তেমন ভাবেই অ্যাকসেপ্ট করা। এবং থেরাপি বা কাউন্সিলিং কিন্তু শুধুমাত্র কথা বলা নয়, কথা বলার সঙ্গে সঙ্গে বেশ কিছু এক্সারসাইজের জায়গাও এখানে রয়েছে, বেশ কিছু কিছু প্র্যাকটিসের মধ্য দিয়েও একটা মানুষকে নিয়ে যাওয়া হয়, যেখানে তার ওভারঅল পার্সোনাল গ্রোথ, তার সমস্যা নিরাময়ের পাশাপাশি তার পার্সোনাল গ্রোথ এবং তার যে যে জায়গাগুলো নিয়ে দীর্ঘদিনের একটা সাফারিং বা ভোগান্তি, সেখান থেকেও কিন্তু তিনি মুক্তি পেতে পারেন। আচ্ছা। নিশ্চয়ই, নিশ্চয়ই। আচ্ছা ম্যাম, এবার যেটা জানতে চাইবো আপনার কাছে যে আমার পাশের মানুষটা ধরুন একটা মানসিক সমস্যায় আক্রান্ত। আমি বুঝতে পারছি যে হুম তার কিছু একটা হুম মানসিক হুম সমস্যা হচ্ছে। হুম কিন্তু আপনি যেটা আগেই বললেন যে ইউজুয়ালি তিনি তো বুঝতে পারেন না যে তিনি মানসিক সমস্যায় আক্রান্ত। সব ক্ষেত্রে সব নয়। ক্ষেত্রে হ্যাঁ, হুম কিছু কিছু ক্ষেত্রে হয়তো বুঝতে যিনি পারছেন তাকে নিয়ে তো কোনো সমস্যাই নেই, কিন্তু যিনি বুঝতে পারছেন না হুম। সেই ক্ষেত্রে পরিবারের ভূমিকাটা ঠিক কিরকম হওয়ার দরকার? অবশ্যই যে জায়গায় একজন মানুষ বুঝতে পারছেন না, সেখানে কিন্তু পারিবারিক জায়গাটাই মেইন। হুম। পারিবারিক জায়গা থেকে আমি যদি হাল ছেড়ে দিই প্রথমেই, তাহলে কিন্তু তাকে ট্রিটমেন্টের জায়গায় নিয়ে যেতে পারবো না। পরিবারের জায়গা থেকে যদি একটা সাপোর্ট প্রথম থেকেই থাকে যে হ্যাঁ তার এই অবস্থার উন্নতি আমি করব, তাহলে কিন্তু তাকে আহ কথাবার্তা বলে হোক বা যে কোনো ভাবেই হোক তাকে কিন্তু নিয়ে যাওয়া এবং সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের পরামর্শ নেওয়াটা ভীষণভাবে জরুরি। যদি এক্ষেত্রে সেই ব্যক্তিটি স্বেচ্ছায় যেতে না চান, তাহলে কিন্তু ইনিশিয়াল লেভেলে তার পরিবারের লোকজনকেই কিন্তু তার সঙ্গে, যিনি বিশেষজ্ঞ আছেন তার সঙ্গে গিয়ে কথা বলতে হবে, এবং কথা বলে তিনি যেরকম বলবেন সেই অনুযায়ী তাকে কাজ করতে হবে। কিন্তু উনি যেতে চাইছেন না বলে আমি ট্রিটমেন্ট করাতে পারছি না, এই জায়গাটা থেকে কিন্তু বেরোতে হবে। কারণ আজকে উনি যতখানি মনে করছেন যে যেতে চাইবেন না, ভবিষ্যতের জায়গাটা যদি আমি দেখি তাহলে দেখবো এই কন্ডিশনটা আরো ডিটোরিয়েট করছে, তখন কিন্তু আমি নিয়ে যেতে বাধ্য হব। ফলে একদমই। ইনিশিয়াল লেভেল থেকেই যিনি নিয়ে যেতে যেতে চাইছেন না তার জায়গাটা যদি আমি আহ পরিবারের লোকজনেরা যদি তাদের উদ্যোগ নিয়ে কাজ করা শুরু করেন, তাহলে আমার মনে হয় যে কিছুদিন পর একটা লেভেল অফ সাপোর্ট কনস্ট্যান্ট যদি পেতে থাকেন, তাহলে কিন্তু তার ভাবনার মধ্যে পরিবর্তন আসতেও পারে। এবং সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি একটা কোনো সমস্যা হচ্ছে, সেটা নিয়ে আমি একদম শাট ডাউন করে গেলাম, পুরো চুপ করে গেলাম। না না, বুঝতে পারছি দরকার নেই, কোথাও আলোচনা করার দরকার নেই, একদম চুপ করে যাও, কাউকে জানানোর দরকার নেই, ও কিছু হয়নি, ও একটু নার্ভের সমস্যা হয় ইত্যাদি হয়, এই যে ধরনের নানান রকমের কথাবার্তা বলা, এটা কিন্তু তার ইচ্ছেটাকে আরো কমিয়েও দেয় বলা চলে। একদমই। আমি যদি বলতে পারি যে আহ আমার পরিবারের কোনো এক ব্যক্তির কিডনির অমুক একটি সমস্যা আছে বা লিভারের অমুক একটি সমস্যা আছে, আমার কিন্তু বলা উচিত অ্যাট দ্য সেম টাইম যে ওনার কিন্তু একটা মানসিক সমস্যা আছে। এবং আমরা পরিবারের লোকজনেরা যত বেশি এটাকে খোলাখুলি অ্যাড্রেস করব, তত কিন্তু আমাদের কাছেও বিষয়টা সহজ হবে। তখন একদমই। আর আমাদের ট্রিটমেন্ট হুম। করাতে গিয়ে কোনো রকম জড়তা অনুভব হবে না। একদম, একদম, একদম। এটাই। হ্যাঁ। হুম আচ্ছা ম্যাম, এবার যেটা জানবো যে আমরা তো সাইকোলজিস্ট হুম হুম কথা শুনি, হুম আবার সাইকিয়াট্রিস্টও শুনি, হুম হুম
কোন সময়ে সাইকিয়াট্রিস্টের প্রয়োজন, কোন সময়ে সাইকোলজিস্টের কাছে যাওয়ার প্রয়োজন, এই ব্যাপারটা যদি একটু হুম। ভালো করে বুঝিয়ে বলেন হুম। আমাদের। আচ্ছা, তো প্রথমেই বলি যে সাইকিয়াট্রিস্ট, যাকে বাংলায় আমরা বলতে পারি মনোরোগ বিশেষজ্ঞ, আচ্ছা আর সাইকোলজিস্ট, যাকে আমরা বলতে পারি মনোবিদ, আচ্ছা। যাকে অনেকে মেন্টাল হেলথ কাউন্সিলরও বলতে পারেন। এবার সাইকিয়াট্রিস্ট মানে হচ্ছেন যিনি প্রপারলি একজন এমবিবিএস পাশ করা প্লাস সাইকিয়াট্রিতে এমডি করা একজন ডাক্তার, যিনি ওষুধ দিতে পারেন। মানে যখন একজন মানুষের কোনো একটা মানসিক অসুবিধে বা মানসিক সমস্যার জায়গা থেকে তাকে ওষুধ খাওয়ানোর দরকার পড়ে, সেই জায়গাতে আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছি। একজন সাইকোলজিস্টের কাছে যাচ্ছি তখনই যখন আমি মনে করছি যে ওষুধ খাওয়ানোর বাইরেও আমার কথাবার্তা বলার মধ্যে আমার সমস্যার একটা সমাধান সূত্র বার করা দরকার। ব্যাপারটা এরকম নয় যে আহ, খুব সিভিয়ার প্রবলেমের ক্ষেত্রে শুধু ওষুধ দরকার হয়, একদম কম সমস্যার ক্ষেত্রে শুধুমাত্র কথা বলা দরকার কাউন্সিলিং এর হয় বা দরকার হয়। কাউন্সিলিং এর দরকার হুম। হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু সমস্যার হুম। মাত্রা খুব বেশি না হলেও কিন্তু তার ক্ষেত্রে অল্প অল্প ওষুধের দরকার হচ্ছে, এবং সেখানে সাইকিয়াট্রিস্টরাই সাজেস্ট করেন যে এনার ওষুধ প্লাস থেরাপি, এই দুটোর কম্বিনেশন ফর্ম অফ ট্রিটমেন্ট সব থেকে বেশি হেল্পফুল হবে। আচ্ছা। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেশ কিছু কিছু সিভিয়ার কেস যেখানে আমি মনেই করছি যে ওষুধ ছাড়া চলবে না, ওষুধের পাশাপাশি কিন্তু যেটা হচ্ছে যে তার কিছু কিছু স্কিল ডেভেলপমেন্টের জন্য, মানে তার পার্সোনাল লেভেলে সোশ্যাল লেভেলে কিছু কিছু স্কিল ডেভেলপমেন্টের জন্য তাকে কাউন্সেলিং এর দরকার হচ্ছে। মানে আমি যদি মনে করি যে একটা সমস্যার জায়গা থেকে, মানে ওষুধ তো আমাদের দেখতে গেলে সেদিক থেকে ওষুধ আমি খাচ্ছি, ওষুধের তো ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। হুম। ওষুধ আমার ব্রেনের নিউরোকেমিক্যাল ফ্যাক্টরস গুলোকে নিয়ন্ত্রণ করছে, তাদের ওঠানামার জায়গাটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে যাতে আমার একদম। মেন্টাল স্টেবিলিটিটা ঠিক থাকে। কিন্তু থেরাপি বা কাউন্সেলিং এর জায়গা থেকে আমার চিন্তা, আমার ভাবনা, আমার আন্ডারস্ট্যান্ডিং এবং আমার কার্যকলাপ, এই জায়গাগুলো নিয়ে কাউন্সেলিং কাজ করছে। যেখানে আমার যে চিন্তার জায়গা থেকে আজকে এই সমস্যার জায়গায় আমি এসেছি, সেটাকে আমি কিভাবে অল্টারনেটিভলি থিঙ্ক করতে পারবো, অল্টারনেটিভ ওয়েতে আমি সেটাকে কিভাবে অ্যাড্রেস করতে পারবো, এবং আমার ভাবনার জায়গা থেকে আমি কতটা চেঞ্জ করতে পারি যাতে কিনা আমার আপকামিং ডেজে ইন হুম। ফিউচার আমি দেখতে পাই যে আমি যে যে জড়তাগুলো নিয়ে শুরু করেছিলাম সেই জড়তাগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা। যেখানে ওষুধের ভূমিকা ডেফিনেটলি আমার নিউরোকেমিক্যাল ব্যালেন্স তৈরি করার জন্য রয়েছে, কিন্তু ওষুধ খাওয়ার পর আমি ডান দিকে যাব না বাঁ দিকে যাব, একটা কঠিন পরিস্থিতি এলে আমি কিভাবে সেটার সঙ্গে ফাইট করব, সেটা কিন্তু ওষুধ আমায় বলে দিচ্ছে না। সেই জায়গার ডিসিশন মেকিং বা সেই জায়গার কগনিটিভ জাজমেন্টের জায়গাটা কিন্তু আমার কাউন্সিলিং এর মাধ্যমেই উন্নত হবে। আচ্ছা আচ্ছা। এটা আপনি খুব ভালো বললেন, পরিষ্কার করে বুঝিয়ে দিলেন আর কি হুম। যে দুটোর মধ্যে পার্থক্য হুম। কি। কেননা মানুষ সাধারণত সাইকিয়াট্রিস্ট আর সাইকোলজিস্ট ব্যাপারটা বুঝে উঠতে পারেন না অতটা, যে কখন হ্যাঁ। কোনখানে যাওয়ার হ্যাঁ। দরকার বা কেনই বা সাইকোলজিস্টের কাছে যাব আর কখনই বা সাইকিয়াট্রিস্টের হুম। কাছে যাব। এবং হুম। প্রসঙ্গত আমি আরো একটা ছোট্ট কথা বলতে চাই, হ্যাঁ। সেটা হচ্ছে যে ব্যাপারটা কিন্তু এরকম নয় যে আমি সাইকোলজিস্টের কাছে গেলাম, আমার সমস্ত সমস্যা উজাড় করে দিলাম এবং ম্যাজিকের মতো আমার সমস্যাটার একটা সেশনের মধ্যেই সমাধান হয়ে গেল। এটারও কিন্তু কিছু স্টেপ স্টেপস বাই আছে। স্টেপ হুম। প্রসেস রয়েছে, একদমই। এবং এটার জন্য কিন্তু এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য কিন্তু তার কিছু টেস্ট আছে, তার কিছু এক্সারসাইজ আছে, তার কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা মেনেই কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ যেতে হয়। এবং যারা এই পদ্ধতির প্রতি আস্থা রাখেন তারা ডেফিনেটলি একটা সিগনিফিকেন্ট চেঞ্জ তো তাদের লাইফে দেখতে পানই। কিন্তু যারা মনে করেন যে না, আমি গেলাম এবং প্রাথমিকভাবে কথা বলে কিছুটা একটা বুঝে গেলাম, তারপর আমি আমার মতো করে ডিল করে নেবো, সেখানে কিন্তু হবে না।
যাতে ট্রিটমেন্টটা মানে ইনকমপ্লিট থেকে ইনকমপ্লিট গেলে, থেকে যায়। মানে কমপ্লিটই হলো না অ্যাটলিস্ট ব্যাপারটা। তাকে কিছুটা সময় দিতে হবে, হ্যাঁ, কিছুটা মানে কিছুটা কন্টিনিউ তাকে করতে হবেই, করতে হবে। যাতে সে সেটার পুরোপুরি এফেক্টটা বুঝতে পারে। একদম। কখনোই কিন্তু আমি যদি ভাবি যে একটা সেশন বা দুটো সেশনের মাধ্যমেই আমি মোটামুটি তো একটা ওভারঅল আইডিয়া পেয়ে গেলাম, এবার আমি আমার মতো করে বুঝে নেব, তাহলে কিন্তু হবে না। মানে এবার নিজের কাউন্সিলিংটা নিজেই করবো, সেটাই। এটা সম্ভব নয়, এটা হুম এভাবে হুম হুম সম্ভব হুম নয়। আচ্ছা, আচ্ছা ম্যাডাম, এবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে আজকাল আমরা খুবই শুনতে হুম পাচ্ছি কিছু ঘটনা হুম যেখানে মানে তার মানে কর্মক্ষেত্রে নিজের যে অ্যাসপিরেশনস গুলো হুম রয়েছে সেগুলো ফুলফিল না হওয়ার ফলে হুম হুম অনেকেই নিজের জীবন অবধি নিয়ে নিচ্ছেন। হুম হুম হুম। হুম তো এই ক্ষেত্রে আপনার মানে আপনি কি বলবেন এই ব্যাপারটা নিয়ে, বা মানুষের নিজের সম্পর্কে ধারণাটা কিরম রাখা উচিত, যে যাতে এতটা এগুলো তো মানে হয় আমার যতটা মনে হয় যেটা আর কি, যে একজন মানুষ নিজের সম্পর্কে হয়তো নিজেকে তো ওভার এস্টিমেট করছেন, যে আমি হুম এতটা পাওয়ার যোগ্য কেন হুম পেলাম না, হুম সেইটা। হুম। তা আপনি কি বলবেন যে এই যে এরকম ভাবে নিজের জীবন নিচ্ছে এটাকে দেখুন, কি বলা উচিত? প্রত্যেকটা মানুষের তো তার চাওয়া পাওয়া নিয়ে আন্ডারস্ট্যান্ডিং গুলো আলাদা, হুম। তাই না? এবং সেগুলো কিন্তু একেবারে ছোট থেকেই সেট করানো হয়, কিছুটা তাদের বাবা মার দ্বারা, কিছুটা তাদের স্কুল, পারিপার্শ্বিক পরিবেশ দ্বারা, এবং কিছুটা নিজস্ব ভ্যালুস, নিজস্ব গোল ইত্যাদি দ্বারা। একটা মানুষ তার কাজের জায়গার অ্যাসপিরেশনটা কতখানি, কোন লেভেলে, কোন উচ্চতায় দেখতে চাইছেন, সেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের সাথে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ভীষণ রকম ভ্যারি করে। হুম। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি সার্বিকভাবে পরিস্থিতিটা দেখি, অ্যাভারেজ লেভেল, সেখানে একটা দেখা যাচ্ছে যেটা মেন ফ্যাক্টর, সেটা হচ্ছে যে প্রত্যেকেই কিন্তু কোথাও গিয়ে আহ কোনো একটা পয়েন্টে গিয়ে শান্ত হতে পারছেন না। মানে আমরা আগে প্রি সোশ্যাল মিডিয়া এরা বা প্রি টেলিভিশন এরা, বা আরো এই যে টেকনোলজিক্যাল হুম। ডেভেলপমেন্টের হুম। জায়গা থেকে, আমি এগুলোর আগের যে সময়টা, সেখানে আমরা যতটা দেখতে পেতাম, যতটা আমাদের দেখানো হতো, তার ভিত্তিতেই আমাদের গোল সেট করা হতো। এখন আমরা যেহেতু অনেকটা দেখতে পাচ্ছি, সেটা কিছুটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বলুন, কি কিছুটা এই বাইরের জায়গাতে যে কম্পিটিশন বা চাপটা আমাদের ছোট থেকে সৃষ্টি করানো হচ্ছে, যে তোমাকেই বেস্ট হতে হবে, তুমি তো অনেক কিছু করতে পারো, এবং সেটা তোমাকে প্রতি মুহূর্তে প্রমাণ করে করে দেখাতে হবে। এই যে প্রমাণ করবার যে এই জায়গাটা এবং এই মানসিক চাপটা, এটা যে সবাই একই রকম ভাবে নিতে পারবে ব্যাপারটা তো সেটা নয়। আমরা তো একজন ইন্ডিভিজুয়ালের ক্যাপাসিটিকে কখনো এস্টিমেট করে তুমি এতটা করতে পারবে সেই হিসেবে তুমি এটা করো, এইভাবে তো আমরা দেখি না। আমরা প্রত্যেকে তো একই ক্যাটাগরিতে মাপতে থাকি যে হ্যাঁ, তুমিও এটা পারবে, ও পারছে তুমিও পারবে, ও ও যেটা করতে পারছে তুমিও একই লেভেলে সেটা করতে পারবে। ব্যাপারটা তো সেভাবে হয় না। যার যতটুকু যে যে জায়গায় হওয়ার, তার হুম। কিন্তু সেই সেই লেভেলে ততটাই হয়। এবং অবশ্যই সেখানে তার এফার্টের ব্যাপার আছে, আহ তার সুযোগ পাওয়ার ব্যাপার আছে, এবং তার কাজকে এক্সিকিউট করবারও একটা ব্যাপার আছে। একদম। তার তার হয়তো সুযোগও রয়েছে, তার ট্যালেন্টও রয়েছে, সমস্ত কিছু রয়েছে, কিন্তু আমি সেই জায়গায় গিয়ে কাজটাকে আমি এক্সিকিউটিভ পুরোটা করতে পারছি না। হ্যাঁ, কিন্তু একদম। আমি মনে করছি আমি অনেক কিছু করতে পারছি। এই যে ধারণাটা, আমি যেটা করতে পারছি, যেটা আমি জানি, এবং আমার যে ধারণা যে আমি তো এইগুলো এতটা করতে পারি, এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা কাজ করছে, সেখানেই কিন্তু ইন্টারনাল ক্রাইসিসটা তৈরি হয় আমাদের মধ্যে, এবং নিজের সাথে নিজের ভয়ানক কম্পিটিশন। এবং আমি তো কোথাও গিয়ে আমার পরিবারকে, কিছুটা বড় হওয়ার পর, একটা মানুষের ক্ষেত্রে বলছি, কিছুটা বড় হওয়ার পর একজন মানুষ তার পরিবারকে এবং তার বন্ধু বান্ধবকে সেই জায়গাটা দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ, আমি তো করতে পারবো, আমি একবার চান্স পেলে আমি এইগুলো করতে পারবো, আমি নিজের গোলটাকে এইখানে সেট করে রেখেছি, হুম। কিন্তু আমি সুযোগ পাচ্ছি এতটা, আমি কাজের জায়গায় কাজ করতে পারছি এতটা, কিন্তু আমার ভাবনা চিন্তার জায়গায় আমি পৌঁছে গেছি এইখানে। এই জায়গাটার মধ্যে যদি ব্যালেন্স না হয়, তাহলে ডিপ্রেশন আসা খুব স্বাভাবিক ব্যাপার। এবং তার সঙ্গে সঙ্গে শুধু ডিপ্রেশন কেন,
এই মানুষের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে তার যে আহ ধৈর্য বা ওভারঅল কোথাও গিয়ে থামতে হবে, কোথাও গিয়ে দাঁড়াতে হবে, রেস্ট নিতে হবে, আবার ফিরে গিয়ে ভাবতে হবে, রিফ্লেক্ট করতে হবে যে আমি কি করলাম আর কি করার বাকি আছে, সেই সময়টা তো নিজেদের দিচ্ছি না। এবং তার ফলেই মনে হচ্ছে আশেপাশের এত সুইসাইডের ইভেন্টস আমি দেখতে পাচ্ছি, এত মানুষ তার জীবন প্রতি মুহূর্তে নিতে চাইছেন। কেউ হয়তো মানে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আহ, আজকাল যারা কন্টেন্ট বানান তারা ভিডিও করতে করতেই অনেক সময় অনেক রকম ঘটনা ঘটিয়ে ফেলছে, নিজের জীবন নিয়ে ফেলছে। তো সেই সমস্ত ঘটনাও কিন্তু আমাদের ইনফ্লুয়েন্স করছে। এবং তড়িঘড়ি আমি মনে করছি এই মুহূর্তে এই সময় দাঁড়িয়ে আমি যেটা পেলাম না সেটার নিরিখে আমার জীবনটা শেষ করে দেওয়াই একমাত্র গন্তব্য, এখানেই আমি শান্তি পাবো। আমি যদি 10 মিনিট চুপ করে ভাবতাম বা মনটাকে ডাইভার্ট করার চেষ্টা করতাম, হয়তো আমার ভাবনাটাও চলে যেত। আমি হয়তো অন্য কিছু ভাবতে পারতাম, আমি হয়তো আরেকটু বেটার কিছু করতে পারতাম। আমার আজকের দিনের ব্যর্থতাই তো আমার সারা জীবনের ব্যর্থতা নয়। আমার আজকের দিনের যে জায়গাটায় আমি এসে দাঁড়িয়েছি সেটা যদি আমার আলটিমেট জায়গা বলে আমি মনে করি, তাহলে তো আমি কালকে সকালটা দেখতেই পাবো। হুম, তেমন এটাই হবে। তেমন। আর মানে কর্মক্ষেত্রে যে এই যে মানে ধরুন যারা বিশেষত প্রাইভেট সেক্টরে রয়েছেন, এখানে এদের তো একটা মেন্টাল প্রেশার প্রচন্ড থাকে, হুম কাজের চাপ, টার্গেট রিচ করা। তো সেই ক্ষেত্রে কি মানে কাজের জায়গার টেনশন গুলোকে কাজের জায়গাতে রেখে পরিবারে ফিরে পরিবারের সঙ্গে একটু মিলেমিশে থাকলে কি এই ব্যালেন্সটা কিছুটা তৈরি হয়? সেটা তো অবশ্যই, সেটা তো অবশ্যই ভীষণভাবে, যে পরিবারের সঙ্গে থাকলে যে কোনো মানুষেরই মন ভালো হবে। কিন্তু আমি কাজের জায়গাতে কতখানি প্রেশার ফিল করছি সেটাও কিন্তু আবার ভীষণ রকম ইন্ডিভিজুয়ালি ভ্যারি করে। হুম প্রত্যেকটা মানুষ যে একই রকম ভাবে চাপ অনুভব করে সেটা তো নয়। একই কাজ দুজনকে অ্যাসাইন হুম করা তা চাপ নেওয়ার ক্ষমতাটাও আলাদা। হ্যাঁ একেবারে প্রত্যেকেরই চাপ নেওয়ার ক্ষমতা আলাদা। তুই যেটা বলছিলাম যে একই কাজ দুজনকে অ্যাসাইন করানো হবে। একজন দেখা যাচ্ছে যে 80% করেছে, করে করে দেখা যাচ্ছে যে তার সময় হয়ে গেছে, 6টা বাজে, বাড়ি গেছেন, বাড়ি গিয়ে তার বাড়ির সঙ্গে যা যা কাজকর্ম সেগুলো করেছেন, বাড়ির লোকজনের সাথে সময় কাটিয়েছেন ও অন্যান্য অ্যাক্টিভিটির মধ্যে থেকেছে। কিন্তু আরেকজন ব্যক্তিকে দেখা যাচ্ছে যে একই কাজ যতক্ষণ না 100% এফর্ট দিয়ে 100% কম্পিটিশনের মধ্যে যাচ্ছেন, উনি অফিস ছাড়তে পারছেন না। সকাল কাজ চলে 7টা 7:30 বেরিয়ে যাচ্ছে। তুমি বলছিলেন চলো না কালকে এসে করবি, হুম কিন্তু না, তাকে আজকে সেটা করতে হবে। কারণ তাকে গিয়ে কোথাও একটা প্রমাণ করবার একটা চাহিদা তার মধ্যে ভীষণভাবে রয়েছে। আমি ছাড়তে পারছি না, আমি আজকে ছেড়ে দিলে আমি তো রাতে গিয়ে ঘুমোতেই পারবো না, আমাকে এনি হাউ কমপ্লিট করতেই হবে। ফলে কি হচ্ছে, যদি অফিসে না থাকতে পারেন সেই ল্যাপটপটা নিয়ে যাবেন বাড়িতে, এবং বাড়িতে গিয়ে যতক্ষণ না কাজটা কমপ্লিট করছেন সেটা পেছনে পড়েই আছে। এবং খুব স্বাভাবিকভাবে দেখা যায় যে অফিসে আমাদের যত কনসেন্ট্রেশন থাকে বাড়ি গিয়ে তো সেই কনসেন্ট্রেশন থাকবে না, থাকবে না, হ্যাঁ। আর অন্যান্য অ্যাক্টিভিটির মধ্যে আমরা জড়িয়ে পড়বো। ফলে সেই কাজের সময়টা আরো বেশি লেগে যাচ্ছে। এবং তখন আমার মনে হচ্ছে আমি রাত 12:30 অব্দি কাজ করে শুতে যাচ্ছি, তাহলে আমি সারাদিনটা কি করবো? পরের দিন ঘুম থেকে উঠতে সমস্যা হচ্ছে, কাজে যেতে দেরি হচ্ছে, এবং আবার সেই সাইকেল। আর রাত্রিবেলা যদি ঘুমটা না হয় তাহলে তো এমনিতেই মানসিক স্বাস্থ্য যেটা মানে মেন্টাল হেলথ তো ডিস্টার্ব হবেই। একদম। ঘুম না হলে তো একটা এমনি টেনশন তো আরোই বাড়বে। হুম। আচ্ছা, এবার যেটা একটু আসি, একটু ছোটদের কথাতেও আসি, শুধু তো বড়দের মানসিক স্বাস্থ্য নিয়েই আলোচনা হচ্ছে। তো ছোট যারা আমাদের যারা ছোট বন্ধু আছেন আর কি, বাচ্চারা, তাদের কথাটা একটু বলি যে এদের মধ্যে মানসিক স্বাস্থ্যের কি ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়, বা এদের এই যে এত বেশি টিভি, মোবাইল এগুলো এরা দেখছে, এগুলো কি এদের মানসিক স্বাস্থ্যের উপরে কোনোভাবে প্রভাব ফেলছে? অবশ্যই ফেলছে। এবার ছোটদের ক্ষেত্রে আমি বলি, এতক্ষণ যে যে সমস্যা নিয়ে কথা হচ্ছিল হুম এগুলোর প্রত্যেকটাই কিন্তু ছোটদের মধ্যেও একটা সার্টেন লেভেলে দেখা যেতে পারে, ছোট ছোট সিমটমস। হুম এরকম নয় যে ডিপ্রেশন বাচ্চাদের হয় না, বা সাইকোসিসের কোনো ফিচার একদম ছোটদের দেখা যায় না। ছোটদের মধ্যেও কিন্তু একটু কম লেভেলে এগুলো দেখা যেতে পারে, এবং সেখান থেকেই কিন্তু শত্রুতা তৈরি হয়।
তবু যদি আপনি বলেন যে বিশেষভাবে ছোটদের ক্ষেত্রে কোনো কোনো সমস্যা দেখা যায়, তার মধ্যে প্রথমেই আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এডিএইচডি সমস্যাটা, মানে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এছাড়া অটিজম আছে। আহ এছাড়া রয়েছে আরো বেশ কিছু কিছু ডেভেলপমেন্টাল, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। যদি আমি ছোট ছোট করে বলি, হুম তার মধ্যে প্রথমে যেটা বলছিলাম এডিএইচডির কথাটা, যার প্রথমেই দেখা যাচ্ছে যে অ্যাটেনশনের সমস্যা, মনোযোগ দেওয়ার সমস্যা, অ্যাটেনশন ডেফিসিট এবং হাইপার অ্যাক্টিভিটি, মানে সে অত্যন্ত চঞ্চল, হাতে পায়ে লক্ষ্মী যাবে, হুম হুম, হুম। ধরে রাখা যাচ্ছে না। পায়ের তলায় চাকা লাগানো আছে, সে 1 সেকেন্ডে এই প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে বেরিয়ে যাচ্ছে এবং চূড়ান্ত চঞ্চলতার একটা যা যা কাণ্ড কারখানা হতে পারে সবকিছু করছে। বোর্ড এর ইনস্ট্রাকশন ফলো করতে পারছে না, প্রেয়ার লাইনে দাঁড়াতে পারছে না, স্কুলে নিয়ে যাওয়া তাকে বিড়ম্বনা, জামা কাপড় নোংরা হয়ে যাচ্ছে। হুম, এবং তার একটা জায়গায় একই রকম ভাবে মনোযোগ রাখতে অনেক সমস্যা হচ্ছে। এগুলো মোটামুটি ভাবে দেখা যায় যে একটা বাচ্চার ক্ষেত্রে 3 বছর হলেই কিন্তু এখন বলা যাচ্ছে যে এডিএইচডির কিছু কিছু ট্রেট চলে আসছে। এবং এরপর যদি আমি বলি অটিজমের কথা, অটিজম একটা বিরাট এখন ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের স্পেকট্রামে পড়ে যাচ্ছে। শুধু অটিজম নয়, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু লার্নিং ডিসঅর্ডার, ডিসলেক্সিয়া, এগুলোও কিন্তু এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের পার্ট। এখানে মেনলি যেগুলো দেখা যায় যে একটা বাচ্চার স্পিচের ডেভেলপমেন্টটা দেরিতে হচ্ছে, তার সোশ্যাল ইন্টারাকশনের জায়গা বা সামাজিকভাবে আরেকজনকে বন্ধুত্ব করা, আরেকজনের সাথে কথা বলার জায়গাটা ভীষণ রকম রেস্ট্রিক্টেড। তার লাইফে যতটুকু রয়েছে তার বাইরে সে কাউকে অ্যাকসেপ্ট করতে পারছে না। এবং আহ, তার নিজস্ব গণ্ডিটার মধ্যে তার যেটা চাহিদা, সেই চাহিদাটা তার যতক্ষণ না ফুলফিলড হচ্ছে ততক্ষণ কিন্তু সে শান্ত হতে পারছে না। এবং এদের ক্ষেত্রে যেটা মেন সমস্যা হয়, তারা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে না, নিজেদের বক্তব্যটা বুঝিয়ে যেহেতু বলতে পারে না, ফলে কিন্তু তাদের একটা অপূর্ণতা সব সময় থেকে যায়। তারা না নিজেদের বাবা মার সাথে প্রপারলি কমিউনিকেট করতে পারে, না অন্য কারোর সাথে, না প্রপার ওয়েতে ফ্রেন্ডশিপ করতে পারে, না স্কুলের যে জায়গাটা সেই জায়গাটাকে প্রপারলি ডিল করতে পারে। ফলে কি হয় যে থ্রু আউট দ্য ডেভেলপমেন্ট ফেজে হুম। একটা সমস্যার জায়গা থাকতেই থেকেই যায়। এবং এর সঙ্গে আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বা আইকিউর পুয়ার ডেভেলপমেন্ট, আচ্ছা যেটা কিন্তু মানে একদম ছোট থেকেই, মানে আমরা যদি বলি যে আমাদের বুদ্ধি যেরকম আমাদের শারীরিক একটা বয়স আমরা ছোট থেকেই নির্ধারিত হতে হতে থাকে, সেরকম ভাবেই আমাদের কিন্তু মানসিক বয়সও নির্ধারিত হয়। একজন মানুষের শারীরিক যতটা বয়স, হুম সেই অনুযায়ী যদি তার মানসিক বয়সটা গ্রো না করে এবং তার বুদ্ধির ডেভেলপমেন্ট যদি না হয়, তাহলে কিন্তু সেটাকে আমরা একটা ইন্টেলেকচুয়ালি ডেফিসিট বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির জায়গা বলতে পারি। এবং সেটা ডেফিনেটলি তার জন্য আইকিউ টেস্ট করেই সেটা দেখা হয়। এবার এই জায়গায় যদি কেউ কম বুদ্ধি সম্পন্ন হয়, কম বলতে গেলে এটার বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে। আহ, একটা অ্যাভারেজ লেভেলের বুদ্ধির থেকে যখনই আমি দেখতে পাচ্ছি যে সেই বুদ্ধির পরীক্ষার ফলে তার বুদ্ধি একটু বা কম আইকিউটা আছে। কম আছে, হুম যদি অল্প কম থাকে তাহলে তার মাইল্ড লেভেলের সমস্যা, যদি আর একটু কম থাকে তাহলে তার মডারেট লেভেলের সমস্যা, আরো কম থাকলে আরো বেশি সিভিয়ার বেশ। লেভেলের সমস্যা। তো এই বিভিন্ন রেঞ্জে যার যে রেঞ্জে সমস্যাটা দেখা যাবে তার কিন্তু সমস্যা সেই রকম ভাবেই তৈরি হবে। এবং এক্ষেত্রে দেখা যায় যে বেশ কিছু বাচ্চার ক্ষেত্রে ছোট থেকেই সমস্যাগুলো তৈরি হয়। এবং এটা বলে দেওয়া উচিত এই সঙ্গে যে বুদ্ধি কিন্তু কখনোই কোনো রকম ভাবে এক্সটার্নালি ওষুধ খেয়ে বা অন্য কোনো কিছু দিয়ে বাড়ানো সম্ভব নয়। আচ্ছা বুদ্ধির বিকাশ আমাদের একেবারে ছোট থেকে যা হয়ে যায় হয়ে যায়।
বুদ্ধি কোনোদিন আলাদা করে অমুক জিনিসটা খেলে মানে হেলথ ড্রিঙ্ক খেয়ে বুদ্ধি না, না, বাড়বে না। না, বুদ্ধি বাড়ার কোনো চান্স নেই। বুদ্ধি আহ, যেটা পরবর্তীকালে সাধারণ অন্যান্য মানুষের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা এক্সপিরিয়েন্সের থ্রুতে বেশ কিছু কিছু নলেজ গেইন করি হুম। এবং সেখান থেকে আমাদের কিছু কিছু আইডিয়া ফর্ম করে এবং সেই আইডিয়ার বেসিসে আমরা কাজ করি। বুদ্ধি কিন্তু যা থাকার তাই আছে। একদম অঙ্কই 100 পাওয়ার ক্ষমতা সেই ছোটবেলায় যা, বড়বেলাতেও তাই, তাই। আলাদা করে সেটা পাল্টাবে না। তো এই ক্ষেত্রে যাদের বুদ্ধির ডেভেলপমেন্টের ক্ষেত্রে সমস্যা দেখা গেছে, তারা কিন্তু যেটা নিয়ে জন্মেছে তাদের কিন্তু সেই জায়গায় সেরকমই থাকবে, কিন্তু তাদেরকে ছোট ছোট কিছু স্কিল শিখিয়ে, মানে ডেলি লাইফ, প্রত্যেক দিনের জীবনযাপনটা তারা কতটা বেটার করতে পারে সেই সেই স্কিলগুলো তাদের যত রিগারাসলি শেখানো হবে, প্রতিদিন যত বেটার ট্রেনিং তারা পাবে, মানুষের সাথে গ্রিট করা, মেশা, ছোট ছোট যতটা ভাবে, যতটা সহজ পদ্ধতিতে তাদেরকে কাজ করানো যায়, এইগুলো করলে তাদের কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট হতে পারে। হুম, অনেক ধন্যবাদ ম্যাম, অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারলাম। হুম। আর আমাদের আজকের এই আলোচনা শোনার পরে যদি আমাদের মানে আমার বন্ধুরা কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, কিভাবে করবেন? হ্যাঁ, এখানে আমার ফোন নাম্বার আমি নিশ্চয়ই দিয়ে দেবো আপনাদের। সেই ফোন নাম্বার আপনারা জানিয়ে দিতে পারেন সবাইকে, এবং আমার গুগল অ্যাড্রেসও আমি দিয়ে দেবো। আমার সাথে যোগাযোগ করলে আমার ক্লিনিক বা সেই সমস্ত জায়গায় তারা পৌঁছে দিতে পারেন। ওকে, তাহলে বন্ধুরা আজকে আপনারা ম্যামের কাছ থেকে শুনলেন যে মানসিক সমস্যা বা মানসিক স্বাস্থ্য বলতে ঠিক কি বোঝায় বা কি কি সমস্যা হতে পারে। যদিও এই বিষয়টি এতটাই ছোট নয় যে কিছু মানে প্রশ্নের বাঁধনে একে বাঁধা যায়, তাই আশা করি পরবর্তীকালে আমরা এই বিষয়টি নিয়ে আরও বিশদে আলোচনা করার সুযোগ পাব। আর আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে স্বাস্থ্য সংবাদের আগামী পর্বে। নমস্কার।